অয়নের যোগ্যতা নিয়ে প্রশ্ন করায় সুরভি দেবীকে এরকম চ্যালেঞ্জ করেই ফোনটা কেটে দিল সে। আর না চাইতেও অয়নের এই চ্যালেঞ্জে সুরভি দেবীর মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করতে লাগল। উনি বুঝেই পেলেন না এত সাহস ছেলেটার এলো কোথা থেকে। ও কি শ্রীমন্তীকে সম্পূর্ণ কবজা করে নিয়েছে, তাই সাহস পাচ্ছে এত কথা বলার? ওর সাহস কি করে হলো আমার ফোন কেটে দেওয়ার? অয়নের কথাগুলো তাকে এখনও তিলে তিলে বিঁধছিল। নিজের মেয়ে, ননদ বা বাড়ির লোক অপমান করলে সেটা আলাদা কথা, কিন্তু তাই বলে অয়নের মতন এমন দুকড়ির একটা ছেলে এভাবে কথা বলল তার সাথে। বৌদি, তুমি একটু বেশিই ভাবছ। ওই অয়ন এমনি বলেছে কথাগুলো। ওর মুরদ কতটা সে তো তোমাদের ভালো করেই জানা আছে। তুমি নিশ্চিন্ত থাকো, রাতুল সামন্তর সামনে ও দাঁড়াতেও পারবে না। 3 বছর ধরে তোমার বাড়িতে চাকরের মতো থেকে থেকে হঠাৎ এখন স্বাধীনতা পেয়ে গিয়ে ওর ডানা গজিয়েছে, তাই এত বড় বড় ডায়লগ দিয়ে ফেলেছে। ওই অয়নের থেকে আমাদের ভয় পাওয়ার কিচ্ছু নেই। হ্যাঁ, সেটাও ঠিক। আচ্ছা, এসব বাদ দাও। আর কদিন পরেই তো তুমি রাতুল সামন্তর শাশুড়ি হয়ে যাবে। তারপর আর এসব অচ্যুত অকর্মণ্যদের সহ্য করতে হবে না তোমাকে। তবে বৌদি, একটা কথা, শ্রীমন্তী আর রাতুলের বিয়ে হয়ে গেলে কিন্তু আমাকে ভুলে যেও না। চিন্তা করো না দিদি, আমি কি তোমাকে ভুলতে পারি? এই সবই তো তোমার জন্যই হচ্ছে। পরের দিন সকালে সারা শহরে নতুন খবরটা ছড়িয়ে পড়ল। শ্রীমন্তী মল্লিকের ব্যাপারে চটপটে মশলাদার খবরটা লোকের মুখে মুখে ঘুরতে ঘুরতে ক্রমশ আরও জনপ্রিয় হয়ে গেল। খবরটা ছিল এই রকম: শহরের সবচেয়ে ধনী ও সফল ব্যবসায়ীর ভাইপো রাতুল সামন্ত শ্রীমন্তী মল্লিককে বিয়ে করতে চায়। খবরটা এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে কথাটা মল্লিক পরিবারে পৌঁছতেও বেশি সময় লাগল না। বাড়ির সবাই যখন এই খবরটা শুনল, তখন পুরো পরিবারে শুধু এই আলোচনাই হতে লাগল যে এটা কিভাবে সম্ভব। শ্রীমন্তী মল্লিকের নতুন প্রেম রাতুল সামন্ত। এটা ছিল নতুন একটা হেডলাইন, যেটা এই মুহূর্তে দিশা মল্লিকের সামনে ছিল। আর্টিকেলটার প্রতিটা শব্দ পড়ার সঙ্গে সঙ্গে দিশার হিংসে আরও বেড়ে যাচ্ছিল। ও এই ঘটনাটা কিছুতেই মেনে নিতে পারছিল না। সেই ছোট থেকেই শ্রীমন্তীর সঙ্গে সব কিছুতেই তুলনা করা হতো ওর। আর শ্রীমন্তীর কাছে সব বিষয়ই হেরে যেত দিশা। তারপরেও দিশার শুধু একটাই বিষয়ে সান্ত্বনা ছিল, যা ওকে শ্রীমন্তীর থেকে এক ধাক্কায় অনেকটা এগিয়ে দিয়েছিল। আর সেই একমাত্র বিষয় ছিল ওর স্বামী সৌরভ। বিপ্লব সামন্তর কোম্পানিতে সৌরভ একটা সিনিয়র পজিশনে চাকরি করত, আর শ্রীমন্তীর স্বামী অয়ন ছিল একটা সাধারণ ব্যাংকের অতীব সাধারণ এক কর্মচারী। এইখানেই 10 গোলে বারবার জিতে যেত দিশা, কিন্তু সেই জেতা ম্যাচটাও এবার হেরে যেতে বসেছে ও। আবার নতুন করে তুলনা শুরু হবে, আর তার নিশ্চিত রেজাল্ট হারই হবে। দিশা জানে, কারণ দিশার স্বামী যেই কোম্পানির সিনিয়র পজিশনে ছিল, শ্রীমন্তীর হবু স্বামী সেই কোম্পানির মালিক হবে একদিন। তাই আজ এই খবরটা পড়ে দিশার মনে হল কেউ যেন ওর মুখে জোরে একটা থাপ্পড় মেরেছে। সে মনে মনে বলল, সামন্ত পরিবারের সবচেয়ে প্রতিভাবান আর সুদর্শন ছেলে রাতুল শ্রীমন্তীকে ভালোবাসে, এবং শুধুমাত্র তাই নয়, ও শ্রীমন্তীর মতো একটা বিবাহিত মেয়েকে আবার বিয়েও করতে চায়। এবার বুঝতে পারছো দিশা তোমার নিজের যোগ্যতা? এই রাতুল সামন্ত দিশার স্বামী সৌরভের বস হতে চলেছে। পেটে পেটে এত বুদ্ধি শ্রীমন্তীর! রাতুল সামন্তকেও ওর প্রেমের ফাঁদে ফেলল, এত ক্ষমতা ওর! দিশা একাই শুধু বিরক্ত ছিল না, আরেকজনেরও ঘৃণা তীব্র থেকে তীব্রতর হচ্ছিল প্রতি মুহূর্তে। সৌর্য মল্লিক। তারও এই মুহূর্তে শ্রীমন্তীকে নিয়ে গসিপ করা ছাড়া আর বিশেষ কোনো কাজ ছিল না। সৌর্যর বিরক্তি দিশার চেয়ে বেশি ছিল, কারণ শ্রীমন্তীকে সানরাইজ টাওয়ারের প্রজেক্ট হেড বানানোর পর থেকে ওদের কনস্ট্রাকশন বিজনেসে সৌর্যর আর বিশেষ কোনো কাজই ছিল না। আর দিশা তো অফিসে গিয়ে অন্যদের ওপর হুকুম চালানো ছাড়া আর কিছুই করত না। তাই তারা দুজনে বসে নিজেদের খারাপ ভাগ্যের জন্যে শ্রীমন্তীকেই দায়ী করছিল। আর সে যে কি ডেঞ্জারাস মেয়ে সেই নিয়ে গসিপ করছিল অবিরাম। দিশা টেবিলের সজোরে একটা ঘুষি মেরে বলল, জানি না শ্রীমন্তী কি এমন করেছে যে গত 2 মাসে ওর জীবনটাই বদলে গেল এরকম। নতুন প্রজেক্ট, নতুন ছেলে, আর সেটাও আবার রাতুল সামন্ত। হে ভগবান, আমি এটা সহ্য করতে পারছি না। সৌর্য,
এখন আমাদের হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, কিছু একটা করতেই হবে। শোন, আমার মাথায় আইডিয়া এসেছে একটা। হ্যাঁ, এক কাজ করি, রাতুল সামন্তকে খুঁজে বের করি আমরা। কোনোভাবে যোগাযোগ করে ওকে বলি যে কত পরপুরুষের সাথে শ্রীমন্তীর মাখো মাখো সম্পর্ক আছে। রাতুলকে এটা একবার বিশ্বাস করাতে পারলেই আমাদের সব ঝামেলা মিটে যাবে। গোটা শহরে শ্রীমন্তীর বদনাম তো হবেই, আর সবচেয়ে বড় যেটা হবে সেটা হলো রাতুল শ্রীমন্তীকে ছেড়ে দেবে। কি বলিস? আসলে দিশার পক্ষে এসব সহ্য করা আর সম্ভব হচ্ছিল না। ও চাইছিল এখনই রাতুলের সাথে যোগাযোগ করে সব কিছু বলে দিতে। সব ভালো শুধু শ্রীমন্তীর সাথেই কেন ঘটে? কিন্তু দিশার এই প্ল্যান শুনে সৌর্য খুব একটা কনভিন্সড হল না। ও বরং দিশাকে বোঝালো, আমরা এটা করতে পারি না দিশা। আমি শুনেছি রাতুল সামন্ত খুবই স্মার্ট ছেলে। আমরা এত সহজে ওকে বোকা বানাতে পারবো না। তাছাড়া রাতুল সামন্ত যখন শ্রীমন্তীকে ভালোবাসে, ও তো নিশ্চয়ই জানবে আমাদের ব্যাপারে। শ্রীমন্তী যখন এত বড় খেলাটা খেলতে পেরেছে রাতুলকে নিয়ে, ও নিশ্চয়ই আমাদের সঙ্গে ওর ঝামেলার কথাও বলে রেখেছে আগে থেকেই। তাই আমরা কিছু বলতে গেলে রাতুল সামন্ত ভাববে যে আমরা ইচ্ছে করে তার এবং শ্রীমন্তীর সম্পর্ক ভাঙার চেষ্টা করছি। সৌর্যর কথায় যুক্তি ছিল। দিশাও বুঝতে পারল এমন হুটহাট করে কোনো ডিসিশন নেওয়াটা ঠিক হবে না, আর তাই ও আরও হতাশ হয়ে পড়ল। সে আবার কিছু ভেবে সৌর্যকে বলল, অকর্মণ্য অয়নটা যে এখন কোথায় সেটাও তো জানি না। আগে সব কিছুতে নাক গলিয়ে একাকার করত, আর এখন কাজের সময় ব্যাটা হাপিস। না আছে পাত্তা, না আছে কোনো খবর। আমার কি মনে হয় জানিস, নিশ্চয়ই রাতুল সামন্ত অয়নকে অনেক টাকা দিয়ে চুপ করিয়ে দিয়েছে। আমি অয়নের মতো ছেলেদের ভালো করেই চিনি। ওরা বাইরে থেকেই বাঘের মতো গর্জন করে, কিন্তু একটু ভয় দেখালেই কুকুরের মতো ঘেউ ঘেউ করে লেজ গুটিয়ে পালায়। জীবনযুদ্ধে হেরে যাওয়া দুজন ব্যর্থ মানুষ অয়ন আর শ্রীমন্তীর ব্যাপারে নতুন নতুন বিষয় খুঁজে এনে এইভাবেই সমালোচনা চালিয়ে গেল যতক্ষণ পারা যায়। তাতে আর কিছু না হোক, ওদের মনের জ্বালাটা অন্তত মিটছিল। ঠিক সেই সময় মল্লিক কনস্ট্রাকশনের অফিসে বসে শ্রীমন্তীর দাদু সুবীর মল্লিকও এই ব্যাপারটা শুনেছিলেন। সামন্ত পরিবারের ছেলের সঙ্গে তার নাতনির বিষয়ে এত সব কথা শুনে তিনি হতবাক হয়ে গেলেন। যদিও হিসেব মতন সুবীর মল্লিকের মতো একজন লোভী এবং সুযোগ সন্ধানী মানুষের এসব জেনে খুশি হওয়া উচিত ছিল, কিন্তু তার প্রতিক্রিয়া ছিল অদ্ভুত। যখন সুবীর মল্লিকের সেক্রেটারি তাকে শ্রীমন্তী আর রাতুল সামন্তর বিয়ের কথাটা জানালো, কপালে চিন্তার ভাঁজ পড়ে গেল সুবীর মল্লিকের। তাঁর উদ্বেগ অমূলক ছিল না। তিনি নিজেও বহুবার শ্রীমন্তীর সাথে খারাপ ব্যবহার করেছিলেন এবং কোনোভাবেই তাকে গুরুত্ব দেননি। সুবীর মল্লিকের ভয় ছিল শ্রীমন্তী যদি সেই পুরনো কথাগুলো মনে করে সামন্ত পরিবারের সাথে মিলে মল্লিক পরিবারের বিরুদ্ধে কিছু করে বসে, তাহলে কিভাবে সামলাবেন উনি। সুবীর মল্লিক ওনার সেক্রেটারিকে বললেন, শোনো, শ্রীমন্তীর মা সুরভিকে একটা ফোন করো, জিজ্ঞাসা করো ওরা কেমন আছে, আর বিশেষ করে বলো যে যদি বিয়ের প্রস্তুতিতে কিছু দরকার হয় আমাকে যেন জানায়। আমি সবসময় ওদের পাশে আছি। সুবীর মল্লিকের সেক্রেটারি মাথা নেড়ে হ্যাঁ বলে চলে গেল। সুবীর মল্লিক এখন সাহায্যের হাত বাড়িয়ে তার আগের করা ভুলগুলোকে কোনোভাবে ঢাকার চেষ্টা করছিলেন। শ্রীমন্তীকে এখন যেভাবে হোক হাতে রাখতে হবে, আর উনি একা নন, মল্লিক পরিবারের অন্যান্য সদস্যরাও একই কথা ভাবছিল। সকাল থেকেই সুরভি দেবী ফোন পেয়ে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। কিছু লোক এতই চালাক যে তারা আর দেরি না করে অভিনন্দন জানানোর সঙ্গে সঙ্গে উপহারও পাঠিয়ে দিয়েছিল সুরভি দেবী এবং শ্রীমন্তীর জন্য। এসব দেখে সুরভি দেবী আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আজ পর্যন্ত কখনো শ্বশুরবাড়ি থেকে এতটা সম্মান পাননি তিনি। তাই সুরভি দেবী এত ফোন কল আর উপহারের পেছনের কারণটা বোঝার চেষ্টা না করেই আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন। সুবীর মল্লিক ঠিক করে নিয়েছিলেন স্রোতের বিরুদ্ধে গিয়ে লাভ নেই। এখন জল যেদিকে গড়ায় সেদিকে যাওয়াই ভালো। তবুও একটা বিষয় ওনার মাথায় কন্টিনিউয়াসলি ঘুরছিল, শ্রীমন্তীর স্বামী সেই অয়ন এখন কোথায়? ছেলেটা যেভাবে আমার মাথা নিচু করিয়ে শ্রীমন্তীর কাছে ক্ষমা চাইতে বাধ্য করিয়েছিল, আমি ঠিক বুঝেছিলাম ওর মধ্যে একটা ব্যাপার আছে। কিন্তু সে এত সব ঘটনা চুপচাপ দেখছে, কিচ্ছু বলছে না। না না না, এটা আমি বিশ্বাস করতে পারছি না। না, হাত গুটিয়ে বসে থাকা যাবে না দেখছি, কিছু একটা করতেই হবে এবার। ভীষণ গোলমেলে লাগছে বিষয়টা। অয়নের বিষয়ে কিছুতেই হিসেবটা মেলানো যাচ্ছে না।
সুবীর মল্লিক নিজের মনে কিছু একটা আইডিয়া ভেবেই ওনার সেক্রেটারিকে ডেকে বললেন, অয়ন ছেলেটাকে তুমি চেনো তো? শ্রীমন্তীর প্রথম স্বামী। তার উপরে ভালোভাবে নজর রাখো। আমি তার সম্পর্কে সব কিছু সমস্ত ডিটেলস জানতে চাই। আমি জানতে চাই এই অয়ন ছেলেটা আসলে কে। সুবীর মল্লিক কি অয়নের আসল পরিচয় জানতে পারবেন? এই তদন্ত করে তার কি লাভ হবে? শ্রীমন্তী এবং রাতুলের প্রথম সাক্ষাতে কি কি নাটকীয় মোড় আসতে চলেছে জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি, শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।